ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. এই গল্পের সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। স্টোরি লাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে বহুরূপী গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রোমহর্ষক ভূতের গল্প বহুরূপী। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। এটা বড়দার গল্প হলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ব্যাপারটা আমার চোখের সামনেই ঘটেছিল, সুতরাং হেসে উড়িয়ে দেবার আর পথ নেই। যদিও বড়দা মূলত এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, তবু এত বড় ভোজবাজি তার মতো মিথ্যাবাদীর পক্ষেও অসম্ভব বলে মনে করি। গত শীতকালে বড়দার মাথায় হঠাৎ বিষয় বুদ্ধি জাগার দিয়ে উঠল। শহর থেকে মাইল 15 দূরে বিহারের গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে, সেই অজপাড়া গাঁয়ে বড়দার কিছু ধান জমি ও কয়েক ঘর কায়েমি প্রজা ছিল। এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশুদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু হঠাৎ বড়দা শিশুদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্ধিয়ান হয়ে স্বয়ং দুর্জয় শীতে ধান কাটাবার জন্য প্রস্থান করল। 10 দিনের মধ্যে তার আর কোনো খবরই পাওয়া গেল না। প্রতিদিন সন্ধ্যার পর ক্লাবে বসে অনর্গল মিথ্যে কথা না বললে যার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সঙ্গীহীন পাড়াগাঁয়ে তার এই দীর্ঘ প্রবাস কি করে কাটছে, এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করে তুলল। সেখানে বড়দা কাকে আষাঢ়ে গল্প শোনাচ্ছে। আমরা ভেবেছিলাম 2 দিন যেতে না যেতেই সে পালিয়ে আসবে, কিন্তু এ কি, 10 দিন কেটে গেল, এখনো তার দেখা নেই। তার বাড়িতে অনুসন্ধান করে জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাতিপাত করছে। শীঘ্রই গৃহে ফিরবার কোনো ইচ্ছে নেই। ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক কাজ, তাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করে লম্বা এক চিঠি লিখেছে। শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। অমূল্য বলল, ধান টান সব মিছে কথা, যা হয়েছে আমি বুঝেছি। বড়দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বঙ্গ মহিলা হলেও ধৈর্যের একটা সীমা আছে তো। তা সে যে কারণেই হোক, বড়দার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলো নিঝুম ও ম্রিয়মান হয়ে পড়তে লাগলো। বড়দা যতই মিছে কথা বলুক, সে একজন সত্যকার মজলিসি লোক, তা ক্রমশ সকলেই হৃদয়ঙ্গম করতে লাগলাম। এমনকি অমূল্যকে দেখেও মনে হতে লাগলো
তর্ক করবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুষড়ে পড়েছে। অবশেষে 14 দিনের দিন বড়দার চিঠি আসলো। তার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল। ক্লাবের সভ্যগণকে সম্বোধন করে বড়দা চিঠি দিয়েছে। পাঠ করে তার দীর্ঘ অজ্ঞাতবাসের যথার্থ কারণ আর অজ্ঞাত রইল না। বন্ধুগণ, তোমরা প্রেতজনিতে বিশ্বাস করো না। আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি, এরূপ ইঙ্গিতও মাঝে মাঝে করে থাকো। তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই। তাই জিজ্ঞেস করছি, নিজের চোখে ভূত দেখতে চাও? নিজের কানে ভূতের কথা শুনতে চাও? ভূতের সাথে হাত মেলাতে চাও? আমি এখানে আসবার পর আমার কাছারি বাড়িতে একটা অশরীরী আত্মার সাথে আমার পরিচয় হয়েছে। অত্যন্ত মিশুক লোক। প্রত্যহ অনেক রাত পর্যন্ত আমাদের গল্প গুজব আলাপ আলোচনা হয়। তিনি তোমাদের সাথে আলাপ করতে রাজি হয়েছেন। যদি তোমাদের আপত্তি না থাকে, সকলে মিলে এখানে চলে এসো। এক রাত থাকলেই চোখ কানের বিবাদ ভঞ্জন হবে। কবে আসছো জানিও। এখানে আসতে হলে তারাপুর পর্যন্ত বাসে আসতে হয়। সেখান থেকে আমার আস্তানা পদব্রজে 2.5 মাইল। রাস্তাঘাট নেই বটে, কিন্তু এ সময় কোনো কষ্ট হবে না। তারাপুর থানায় খোঁজ নিলে সেখানকার চৌকিদার পথ দেখিয়ে দেবে। ইতি তোমাদের বড়দা। এই 14 দিন জিরিয়ে নিয়েছে কিনা একটা বড় রকম বুজরুকি দেখাবে। কিন্তু ভূতের সঙ্গে করকম্পনটা হবে কি করে? সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে। তাহলে কবে যাওয়া স্থির করছো? অনেক গবেষণার পর স্থির হলো আগামী মঙ্গলবার আমি, অমূল্য, পৃথ্বী ও চুনি এই 4 জন পূর্বাহ্নে কোনো খবর না দিয়েই বড়দার আড্ডায় গিয়ে হানা দেব। বড়দিনের ছুটি এসে পড়েছে। প্রেতাত্মার সাথে করকম্পনের মহা সৌভাগ্য যদি নাও ঘটে, তবু একটা আউটিং তো হবে। আবার ওদিকটাতে নাকি শিকারও ভালো পাওয়া যায়। নির্দিষ্ট দিনে আমরা 4 জন বিকেল আন্দাজ 3:30টার সময় বাস থেকে অবতরণ করে হাঁটা পথ ধরলাম। ধান ক্ষেতের আলের উপর দিয়ে যাদের চলা অভ্যেস নেই, তাদের পক্ষে এই পথে পদক্ষেপ সর্বদা নিরুদ্বেগ নয়। মাঝে মাঝে অতর্কিতে পথিপার্শ্বস্থ পঙ্কশয্যায় বিশ্রাম করবার সুযোগ ঘটে যায়। কিন্তু সে যা হোক, 2.5 মাইল পথ যে এত দীর্ঘ হতে পারে তা আগে কখনো ভাবিনি। অমূল্য শ্লেষ করে বলল, মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল, তাই তাদের আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এই অতিপ্রাকৃত 2.5 মাইলের শেষে যখন বড়দার আস্তানায় এসে পৌঁছলাম, তখন পৃথিবী পৃষ্ঠে আর দিনের আলো নেই। কেবল পশ্চিম আকাশে শীর্ণ সন্ধ্যালোক মুমূর্ষুর প্রাণ শক্তির মতো বুঝে আসছে। চারিদিকে কোথাও মানুষের বসতি নেই। আবছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘাখানেক পতিত জমি, তারই এক প্রান্তে একটি জীর্ণ ইটের ঘর। চারপাশে অপরিসর একটু বারান্দা, মাথার উপর খড়ের ছাউনি। পতিত জমির উপর স্থানে স্থানে খড়ের স্তূপ রাখা আছে। প্রথমটায় লোকজন কাউকেই দেখতে পেলাম না। ঠিক স্থানে পৌঁছেছে কিনা তা সন্দেহ হতে লাগলো। অনতি দূরে একটা শিকলে বাঁধা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। কাছে গিয়ে দেখলাম বড়দার কুকুর খোকস। খোকসের সাথে আমাদের বেশ প্রণয় ছিল, কিন্তু সে বিশেষ উৎসাহ প্রদর্শন করল না। নিদ্রালুভাবে একবার তাকিয়ে আবার থাবার মধ্যে মুখ গুজে ঘুমোতে লাগলো।
কিন্তু বড়দা কোথায়? ঘরের মধ্যে আলো জ্বলছে না। এদিক ওদিক চেয়ে দেখি খড়ের একটি গাদার তলা থেকে হামাগুড়ি দিয়ে একটা প্রাণী বাইরে বেরিয়ে আসছে। মূর্তিটা ক্রমে খাড়া হয়ে আমাদের সামনে এসে ফৌজি সেলাম করে দাঁড়ালো। প্রথমটা ভেবেছিলাম বুঝি বড়দার শিশুদীয় বংশীয় রাজপুত, কিন্তু দেখলাম তা নয়। নেপাল থেকে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয়, সম্ভবত বড়দার দেউড়ি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত আছেন। পরিধানে খাকি পোশাক, পায়ে বুট জুতো, কোমরে কুকরি, রীতিমতো যোদ্ধৃ বেশ। তাঁকে বড়দার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যা বললেন তার বিন্দু বিসর্গ আমরা বুঝতে পারলাম না। শীতে এতখানি পথ হেঁটে শরীর অবসন্ন হয়ে পড়েছিল। আমরা আর বাক্য ব্যয় না করে ঘরের দিকে অগ্রসর হলাম। চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার খড়ের গাদার মধ্যে প্রবেশ করলেন। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘরটি বোধ করি 30 কদম দূরে। বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি থেকে প্রায় হাত 2 উঁচুতে অবস্থিত। বারান্দায় উঠে সামনেই ঘরের দরজা। আমি সর্বপ্রথম উপরে উঠে দরজার দিকে পা বাড়িয়েই চমকে উঠলাম। অন্ধকার দরজার মুখে ওটা কে দাঁড়িয়ে আছে? পরক্ষণেই বড়দা সশব্দে হেসে উঠল, বলল, এসো এসো, খবর না দিয়ে এলে যে, আমাকে বিশ্বাস করতে পারলে না নাকি? আমরা ঘরে প্রবেশ করলাম। বড়দা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের উপর রাখলো। অমূল্য ঈষৎ বিরক্তির স্বরে বলল, ঘরেই ছিলে তো, সাড়া দিলে না কেন? দেওয়ালা হচ্ছিল বুঝি? অমূল্যর কথার উত্তরে বড়দা কেবল হাসল, বলল, বসো সবাই, শীতে নিশ্চয় কেলিয়ে গিয়েছ, চা তৈরি আছে, দিচ্ছি। বলে প্রকাণ্ড একটা থার্মোফ্লাক্স থেকে ধুমায়িত চা ঢেলে সকলকে দিতে লাগলো। চা খেতে খেতে বড়দার ঘরের চারদিকে চোখ ফিরে দেখতে লাগলাম। ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নেই। নোনা ধরা লাল ইঁটগুলো সারি সারি দাঁত বের করে আছে। মেঝে মাটির, গোময় দিয়ে ল্যাপা। এক কোণে একটা ছোট চারপাইয়ের উপর বড়দার লেপ বিছানা স্তূপীকৃত হয়ে আছে, আর এক কোণে একটা বড় কাঠের সিন্দুক, তার উপর চায়ের সরঞ্জাম, স্টোভ ইত্যাদি রাখা আছে। ঘরের মাঝখানে একটা কেরোসিন কাঠের টেবিল, এবং সেটাকে ঘিরে কয়েকটা কঞ্চির মোড়ার উপর বসে অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়েকজন চা পান করছি। খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। বড়দা সেটা বন্ধ করে আমাদের মধ্যে এসে বসল। তৃপ্তভাবে 2 হাত ঘষতে ঘষতে বলল, আমার ঘরটা কেমন দেখছো? ঘর ছিল না, কেবল 4টে পুরনো দেওয়াল দাঁড়িয়েছিল। আমি এসে খড়ের চাল তুলে বাঁশের উপযোগী করে নিয়েছি। কি বেশ হয়নি? খাসা হয়েছে। তা পেয়াদা সেপাই চিরকাল বাইরে খড়ের ছাপ্পর তৈরি করে তার মধ্যে থাকে, এবারও তাই আছে। কিন্তু আমি ভাই পারলাম না। তিরপলের তলায় এক রাত শুয়েছিলাম। হু বাপরে, কি শীত! ঘরের মধ্যে একরকম ভালোই আছি। আচ্ছা, ঘরটা তোমাদের বেশ বোধ হচ্ছে না? বড়দার কথায় আমরা সকলেই ঘাড় নেড়ে সায় দিলাম। বলে বড়দা ঠিক কি বোঝাতে চাইল জানি না, কিন্তু এই ঘরে পদার্পণ করবার পর থেকেই আমার মনের উপর
কেমন একটা ছায়া পড়তে আরম্ভ করেছিল। মনের সে পরিহাস, তরল ভাব আর ছিল না। কোথায় এ ঘরের কি গলদ আছে বুঝতে পারছিলাম না, অথচ অপরিচিত অন্ধকার পথে চলবার সময় যেমন চোখ কানের তীক্ষ্ণতা অজ্ঞাত সারেই বেড়ে যায়, তেমনি একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলোকে অতিশয় সতর্ক ও সচেতন করে তুলেছিল। এমন সময় চায়ের পেয়ালা নামিয়ে রেখে অমূল্য বলল, তারপর তোমার ভূত কই? অমূল্যর কথায় বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। সে যেন কয়েক মুহূর্ত কান খাড়া করে কি শুনল। তারপর অমূল্যর দিকে ফিরে ঈষৎ ক্ষুব্ধস্বরে বলল, ভয় নেই, তার পরিচয় পাবে। মিছে তোমাদের এত দূর ডেকে আনিনি। তা কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে? তাঁর আসার সময়ের কিছু স্থিরতা আছে কি? না, কিছু না। শুধু তাই নয়, কোন রূপে তিনি আসবেন তারও স্থিরতা নেই। আমরা মোড়া টেনে আরো ঘনিষ্ঠ হয়ে বসলাম। পৃথ্বী হাসবার চেষ্টা করে বলল, সেটা কিরকম? তিনি মানুষের রূপ ধরে আসেন বটে, কিন্তু চেহারা সবসময় একরকম হয় না। চেহারা সবসময় একরকম হয় না? তার মানে কি? তার মানে আহ, অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্ত মাল মশলার দরকার হয়। তার নাম বিজ্ঞানের ভাষায় একটোপ্লাজম। এই একটোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায়। তোমার সেই পুরাতন থিওরি। কিন্তু তোমার ইনি একটোপ্লাজম পান থেকে? বড়দা একটু চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বলল, বোধ হয় খোকসের গা থেকে। তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে, নড়ে চড়ে না, ডাকেও না। তবে শুধু যে একটোপ্লাজমের তারতম্যে চেহারার তারতম্য হয় তা নয়, অন্য কারণও আছে। অন্য কারণটা কি? ইচ্ছা। প্রেতজনই ইচ্ছা করলেই চেহারা বদল করতে পারে, কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয়। এই সময় বড়দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করলাম। এই কয়দিনে তার কি একটা পরিবর্তন ঘটেছে। পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছেড়ে যেন সে সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। তার্কিকের যুজুৎসা একেবারেই নয়। মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব, ঠোঁটের কোণে একটা সকৌতুক কোমলতা খেলা করছে। বড়দার এই অবস্থান্তর আমার মনের ছায়াকে আরো গাঢ় করে তুলল। পৃথ্বী বলল, থিওরি যাগ্গে চুলোয়, এখন ঘটনাগুলো বলো শুনি। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কতদূর দাঁড়িয়েছে, কোথায় প্রথম সাক্ষাৎ হলো, ইত্যাদি। অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি, আরম্ভ করো। বেশ বেশ, দেখো, একটা কথা তোমাদের বলে রাখি। যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন, ভয় পেও না। ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে। চারিদিকে সচকিতভাবে একবার চেয়ে আমরা আশ্বাস দিলাম ভয় পাবো না। বড়দা তখন বলতে আরম্ভ করলো, প্রথম যে রাত্রে এ ঘরে শুই সে রাত্রে কিছু বুঝতে পারিনি। দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল।
শুনতে পেলাম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে। দরজা বন্ধ করে শুয়েছিলাম, ভাবলাম শীত কেটে চোর ঢুকেছে। বালিশের তলায় টর্চ ছিল, হঠাৎ জেলে ঘরের চারিদিকে ফেললাম, কেউ কোথাও নেই। আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হলো। আবার আলো জ্বাললাম, এইরকম 3-4 বার হলো। তারপর হঠাৎ বুঝতে পারলাম চিরজীবন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি, তবু বুকের ভেতরটা ধরফর করে উঠল। আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললাম, আপনি কে আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন। মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম, আপনি ভয় পাবেন না। লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বললাম, না, ভয় পাবো না। তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন, যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন। হাসি শুনে আমার মনে সাহস এলো। ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি, একটু করুন। আমি বললাম, আচ্ছা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। চোখে কিছুই দেখতে পেলাম না, অনুভবে বুঝলাম তিনি আমার বিছানার পাশে এসে বসলেন। তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন, আমি এই ঘরটাতে থাকি, আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য ছটফট করছি, কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না। আমি কি বলবো ভেবে পেলাম না। তিনি বলতে লাগলেন, এইখানে প্রায় 25 বছর আছে। ঘরটা আমি তৈরি করিয়েছিলাম, তারপর মৃত্যু হলো এইখানে। প্লেগ হয়েছিল, সৎকার করবার লোক ছিল না। মৃতদেহটাকে শেয়াল কুকুরে ছেঁড়াছেড়ি করলে। সেই থেকে এ জায়গা ছেড়ে যাওয়ার আমার উপায় নেই, একলাই থাকি। আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো। কারোর সঙ্গে তো মিশতে পারি না, দুটো কথা বলবারও সুযোগ হয় না, সবাই ভয় পায়। অথচ আমরা কারোর অনিষ্ট করতে চাই না, ক্ষমতাও নেই। কেন বলুন দেখি সবাই ভয় পায়? এই প্রশ্নের উত্তর জানি না, তাই জবাবও দেওয়া হলো না। তিনি বললেন, আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প করি, আপনার কোনো কষ্ট হবে না তো? না না, বরং খুশি হব। ধন্যবাদ। আচ্ছা, আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন? সত্যি বলছি, আমার চেহারা বীভৎস নয়, সাধারণ মানুষের মতো। এবার সত্যি বুকের ভেতরটা কেমন দুরু দুরু করে উঠল, কিন্তু তাও বললাম, না, ভয় পাবো না। তবে আলোটা জ্বালো। মনকে দৃঢ় করে টর্চ জ্বাললাম। মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল। আমাদেরই সমবয়স্ক একটি যুবক,
ময়লা রং, বড় বড় চুল, আগ্রহ ভরা চোখে আমার দিকে চেয়ে রয়েছেন। নিতান্তই সহজ মানুষের চেহারা, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তবুও বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগলো না। সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আঁতকে উঠল। মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শুনতে পেলাম বাইরে খোখস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল। বড়দা চুপ করল। ফুসফুস থেকে অবরুদ্ধ বাষ্প মুক্ত করে বললাম, তারপর তারপর এই বলে বড়দা সহসা উঠে দাঁড়ালো। আগের মতো কান খাড়া করে কি একটা শুনল। তারপর আমাদের দিকে ফিরে তাড়াতাড়ি বলল, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। হ্যাঁ, তারপর ক্রমে ভয় কেটে গেল। এখন রোজই তিনি আসেন, অনেক কথাবার্তা হয়। তোমাদের সঙ্গেও দেখা করবার জন্যে তিনি খুব উৎসুক ছিলেন, কিন্তু আর সময় নেই। এসো। বড়দা আমার দিকে প্রসারিত করতল বাড়িয়ে দিল। কিছু না বুঝে তার সাথে হ্যান্ডশেক করলাম। বড়দার হঠাৎ হলো কি? আমাদের বিদায় করতে চায় নাকি? অমূল্য বলল, কিন্তু কই, তিনি এখনো দেখা দিলেন না। বড়দা আবার বসে পড়ল। মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, হয়তো দেখা দিয়েছেন, তোমরা জানতেই পারোনি। এই সময় বাইরে দ্রুত পদধ্বনি শোনা গেল। আমরা চমকে সোজা হয়ে বসলাম। পদশব্দ বারান্দার উপরে উঠল। তারপর বন্ধ দরজায় সজোরে ধাক্কা পড়ল। হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে সঙ্গে যেন চমকে উঠল। আমরা প্রশ্ন বিস্ফারিত চোখে পরস্পরের দিকে চাইলাম। এই সময় হঠাৎ কে আসলো? তবে তবে কি? বড়দার মুখে একটা ম্লান হাসি খেলা করছিল। সে পূর্ণ চোখে আমার পানে চাইল, বলল, কি বুঝতে পারছো না? সত্যি কিছু বুঝতে পারলাম না। আমি নীরবে মাথা নাড়লাম। ব্যথিত অবসন্ন কণ্ঠে বড়দা বলল, এখনই বুঝতে পারবে, দরজা খুলে দাও। দরজা খুলে দেব? কিন্তু দরজার ওপারে কি আছে? আবার আবার সজোরে ধাক্কা পড়ল। বড়দা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দরজা খুলে দিতে বলল। আমি মুহ্যমানের মতো উঠে গিয়ে দরজার হুড়কো খুলে দিলাম। অধীর হস্তে কবাট ঠেলে ঘরে প্রবেশ করল বড়দা। আরে, তোমরা এসেছো? আমি একটা কাজে বেরিয়েছিলাম। আমাদের মুখ দেখে বড়দা মাঝপথে থেমে গেল। আমরা সকলে যে মোড়ায় বড়দা বসেছিল সেদিকে ফিরলাম। দেখলাম মোড়ায় যে বসেছিল সে নেই, মোড়া খালি। এই সময় বাইরে বড়দার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা সুরে ডেকে উঠল। বড়দা সেই ডাক শুনে তীক্ষ্ণ চোখে আমাদের দিকে চাইল। তারপর ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ, তবে কি তিনি এসেছেন? আমি অতি কষ্টে গলা থেকে আওয়াজ বার করলাম, বললাম, হ্যাঁ, অতিথি সৎকারের কোনো ত্রুটি হয়নি, কিন্তু ভাই, আজ রাতেই আমরা বাড়ি ফিরব।
শেষ হলো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে বহুরূপী গল্প পাঠ অশরীরী, বরদা এবং অন্যান্য চরিত্রে চান্দ্রিক দে, ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা, পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।